স্বামী স্ত্রীর এই একান্ত মুহূর্ত পার হবার পরে কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি আমি। শেষ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল অভ্রর ভয়ঙ্কর চিৎকারে। বিছানায় লাফিয়ে উঠে বসে লক্ষ্য করলাম অভ্র বিছানায় নেই। বুকের ভেতর কলিজা একটা মোচড় খেয়ে উল্টে গেল যেন। অভ্র কোথায় গেল এবং কোথা থেকে অভ্রর চিৎকার ভেসে এলো সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। কিছু সময় হতবুদ্ধি হয়ে বসে থেকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। পুরো ঘরে তন্ন তন্ন করে খুঁজে বাথরুমের সামনে এসে দাঁড়াতেই অভ্রর গুঙ্গানির আওয়াজ শুনে দরজা ধাক্কা দিয়ে বুঝলাম দরজা ভেতর থেকে বন্ধ করা। লাগাতার ধাক্কাতে লাগলাম কিন্তু কোনো লাভ হচ্ছে না। কলিং বেল বেজে উঠলো। এত সকালে আবার কে এলো? ছুটে গেলাম সদর দরজার দিকে। দরজা খুলতেই দেখি পাশের বাড়ির সেই ভাবি, তার স্বামী দাঁড়িয়ে আছে। আমি কোনো কিছু না বলে আবার বাথরুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলাম। এতক্ষণে ওরাও এসে আমার পাশে দাঁড়িয়েছে। প্রতিবেশী ভাই বলল, দেখি এভাবে ধাক্কালে দরজা খুলবে না। উনি দরজার লক বরাবর জোরে জোরে কয়েকবার আঘাত করতেই দরজা খুলে গেল। ভেতরে উবুর হয়ে পড়ে আছে অভ্র। আমরা সবাই ধরাধরি করে অভ্রকে এনে বিছানায় শোয়ালাম। অভ্রর কপালে অনেকখানি কেটেছে। অভ্রর মাথা আমার কোলের উপর রেখে ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলাম। পাশের বাড়ির ভাবি তার স্বামীকে বলল জলদি গাড়ির ব্যবস্থা করতে, অভ্রকে হসপিটালে নেওয়ার জন্য। উনি গাড়ির ব্যবস্থা করতে বেরিয়ে পড়ল। আমার চোখে জল টলমলো করছে দেখে পাশের বাড়ির ভাবি বলল, ভাবি একটা কথা বলবো। বলুন। আসলে ভাবি এই বাড়িটা আমার মোটেও সুবিধাজনক মনে হয় না। কেন? বাড়িটার দিকে তাকালেই কেমন রহস্য মনে হয়। এর জন্যই সেদিন আপনাকে সাবধানে থাকতে বলেছিলাম। এই বাড়িতে কিছু আছে মনে হয়। কিছু আছে মানে? ভাবি আমি গভীর রাতে আমাদের দ্বিতীয় তলার জানালা থেকে একদিন দেখি আপনাদের পুকুরের সানবাঁধানো ঘাটে সাদা লম্বা কি একটা বসে আছে। আরেকদিন দেখি সেই সাদা লম্বা মানুষ আকৃতির মতো জিনিসটা আপনাদের ঘরের আশেপাশে ঘোরাঘুরি করছে। আর কিছু দেখেছেন? জি ভাবি, গভীর রাতে পুকুরের পাশের ওই রক্তজবার ঝোপটা ঘিরে জোনাকি পোকা জলে নেভে। তখন কিছুক্ষণ পরে পরে ঝোপটা এমন ভাবে দুলে ওঠে যেন ওর ডালে চড়ে কেউ নাচছে। ওনার কথায় অবিশ্বাস করার কিছুই নেই, কারণ এরকম ভৌতিক কিছু বিষয় আমিও ইতিমধ্যে লক্ষ্য করেছি। তবে বিষয় হলো দোষ কি এই বাড়ির নাকি আমার সঙ্গে আসা দোষ? আমি জিজ্ঞাসা করলাম, ভাবি আপনি এসব ঠিক কবে থেকে লক্ষ্য করেছেন? উনি কিছুক্ষণ ভেবে বললেন, আপনারা এ বাড়িতে আসার পর থেকে। কারণ এর আগে এ বাড়িতে কেউ ছিল না বলে তেমন নজর পড়তো না। এখন আপনাদের ঘরে আলো জ্বলে বলে চোখ পড়ে, আর এজন্যই বিষয়গুলো হয়তো চোখে পড়েছে। ভাবির স্বামী গাড়ি নিয়ে এসেছেন। আমাদের বেডরুমে প্রবেশ করে বলল, চলুন ওনাকে ধরাধরি করে গাড়িতে তুলি, হসপিটালে নিতে হবে। এবার সবাই ধরাধরি করে অভ্রকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। অভ্রর কাটা জায়গা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। নার্স ক্ষতস্থান পরিষ্কার করে ড্রেসিং করে দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছেন। ডাক্তার সাহেব বললেন, আর কোনো চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরবে। তারপর আপনারা ওনাকে নিয়ে বাসায় চলে যেতে পারবেন। এই বলে ডাক্তার সাহেব তার চেম্বারের দিকে চলে গেলেন। ধীরে ধীরে চোখ খুলল অভ্র। আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। আমি হাত বাড়িয়ে অভ্রের হাতটা ধরতেই অভ্রর শুকনো ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। তারপর আমরা তাকে ধরে আস্তে আস্তে বিছানা থেকে তুলে বাসায় রওনা দিলাম। বিছানায় শুয়ে দেওয়ার পর অভ্র খেয়াল করলো আমার চোখে জল টলমলো করছে। তা দেখে হাত ধরে টেনে পাশে বসিয়ে বলল, তুমি আমার শক্তি, তুমি আমার মনোবল। তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে বলো তো? আমি চোখের জল মুছে হেসে বললাম, এটা কষ্টের অশ্রু নয়, তুমি সুস্থ হয়ে উঠেছো বলেই আনন্দের অশ্রু এসেছে চোখে। অভ্র মুখটা সেন্টি ইমোজির মতো করে বলল, অশ্রু আনন্দের হোক বা বিষাদের, তোমার চোখে অশ্রু দেখলেই আমার মনটা হতাশার মেঘে ছেয়ে যায় মিস সাদিয়া ইসলাম কেয়া। সরি মিসেস সাদিয়া ইসলাম কেয়া। তারপর দুজনে হেসে উঠলাম। এবার আমি খবরদারি স্বরে বললাম, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকবে একদম। অভ্র আমার হাতের উপর হাত দিয়ে আলতো করে চেপে ধরে চোখ বন্ধ করে রইল। পাশের বাড়ির সেই ভাবি আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল এতক্ষণ। এবার ইশারায় জিজ্ঞাসা করলো আমাদের লাভ ম্যারেজ কিনা। আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ ভাবি আমাদের লাভ ম্যারেজ। ভাবি সেই রকমই মিষ্টি হেসে বলল, এর জন্যই তো এত প্রেম। আর অ্যারেঞ্জ ম্যারেজ করে আমার কপালে জুটলো একটা বেরসি কুমড়ো পটাশ। ভাবির কথা শুনে চোখ বন্ধ করে অভ্রও হেসে উঠল আমার সাথে। ভাবির স্বামী অভিযোগের সুরে বলল, এই যে আমি যে রকমই হই তোমাকে কিন্তু কখনো কষ্ট দিয়ে কিছু করি না। আজ এত বছর হলো কষ্টটাকে বুঝতে দেইনি। এরপরও যদি তোমার মনে হয় আমি অনুপযুক্ত তাহলে বলো, পাত্র দেখে আবার বিয়ে দিয়ে দেই। ভাবি লজ্জা পেয়ে বলল, হয়েছে এবার থামুন জনাব। আমি ভাবিকে বললাম, ভাবি কেউ কেউ প্রচন্ড ভালোবাসে কিন্তু তারা প্রকাশ করতে পারে না। এটা নিজেকে বুঝে নিতে হয়। দেখবেন সে ভালোবাসা প্রকাশ করছে না, কিন্তু আপনার প্রতি তার ভীষণ খেয়াল দেখে বুঝে নিবেন সে আপনাকে ভীষণ ভালোবাসে। সে আপনাকে কখনো কোনো কিছুর অভাব বোধ করতে দেবে না। নিজের জীবন থাকতে আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু সমস্যা একটাই, ভালোবাসার কথাটা সুন্দর করে গুছিয়ে বলতে পারে না। ভাবি মুচকি হেসে বলল, সেটা আমি বুঝি বলেই তো সংসারের বয়স আজ এত বছর। দোয়া করবে আমাদের জন্য, এভাবে যেন আজীবন পাশাপাশি থাকতে পারি। ভাবির স্বামী বলল, ঠিক আছে এবার তাহলে আমরা যাই। আর হ্যাঁ, কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাদের বলবেন। কথা শেষে
এসে তারা চলে গেল। সেদিন অভ্রর কপালের ক্ষতটা ডাক্তারের চেম্বার থেকে ড্রেসিং করে আসার পর ড্রয়িং রুমে প্রবেশ করে তাকে সোফায় বসিয়ে আমি আমাদের বেডরুমের দিকে গেলাম। বেডরুমে প্রবেশ করে বিছানার উপর পার্স ব্যাগটা রেখে যখনই ঘুরতে যাব ঠিক তখনই হঠাৎ চোখ পড়লো বালিশের উপর। আমি তো অবাক হয়ে গেলাম। আমাদের বিছানার বালিশের ঠিক মাঝ বরাবর একটা রক্ত জবা ফুল পড়ে আছে। রুমের দরজা জানালা সব বন্ধ, তবুও এই ফুল আসলো কিভাবে সেটা ভেবে আমি রীতিমতো অবাক। এগিয়ে গিয়ে ফুলটা হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে সোজা কিচেনে চলে গেলাম। কিচেনে এসে গ্যাস স্টোভ জ্বালিয়ে আগুনে পোড়ালাম ফুলটা। মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, সেটা লিমিট ক্রস করলে তখন আর ডর ভয় কিছুই থাকে না। কিচেন থেকে ড্রয়িং রুমে এসে দেখলাম অভ্র নেই। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে অভ্র। এই রাত্রিবেলা আবার বাহিরে কি ওর? অভ্র আমাকে হাতের ইশারায় ডাকছে। আমি ঘুরে ঘর থেকে বাহিরে বের হয়ে তার কাছে আসলাম। সে মিষ্টি হেসে বলল, অনেকদিন থেকে তোমায় একটা জিনিস দেখাবো ভেবেও দেখানো হয় না, কাল দিনেও দেখা যাবে অভ্র। অভ্রর কেমন মন খারাপ হয়ে গেল। আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, কি দেখাবে দেখাও, আমার পেছন পেছন এসো বলে অভ্র বাগানের ভেতরের দিকে যেতে লাগলো। আমি অভ্রকে ফলো করতে করতে এগোচ্ছি। একটা জায়গায় গিয়ে অভ্র আমাকে বলল, তুমি এখানে দাঁড়াও। আমি দাঁড়ালাম। অভ্র কিছু দূর এগিয়ে গিয়ে ঘুরে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে রহস্যময় হাসি হাসতে আমার সন্দেহ হলো অভ্র এক পলকে হাওয়ায় মিলিয়ে যেতেই আমি ভয়ে জড়সড় হয়ে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। আমি ভয়ে চোখ বন্ধ করে আছি। হঠাৎ কেউ একজন খপ করে আমার হাত ধরে হ্যাচকা টান দিল। আমি চোখ খুলে ফিরে দেখেছি যে আমার হাত ধরে টান দিয়েছে সে আর কেউ নয়, অভ্র। আমি হতবাক হয়ে ফেল করে অভ্রের দিকে তাকিয়ে আছি। অভ্র আমাকে টেনে বুকে জড়িয়ে ধরে বলল, মাথা ঠিক আছে তোমার? এই রাতের বেলা এখানে কি? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে যে আমাকে এখানে এনেছিল সে আসল অভ্র নয়। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় ছিল অভ্র? অভ্র বলল, তুমি বেডরুম থেকে কিচেনে গেলে, আমি তখন ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে শুয়েছিলাম। তারপর তোমায় টের না পেয়ে বাহিরে বেরিয়ে এলাম। এবার সবকিছু আমার কাছে পরিষ্কার। চুপচাপ অভ্রকে নিয়ে ঘরের দিকে রওনা দিলাম। কিছু দূর আসার পর অভ্র সামনের দিকে অগ্রসর হলো। আমি খেয়াল করলাম কে যেন আমাকে পেছন থেকে ডাকছে। ফিরে তাকাতেই দেখি অভ্র আমাকে ইশারায় ডাকছে। এখন আর আমার বুঝতে বাকি রইল না এটা অভ্র নয়, এটা হয়তো কোনো প্রেতাত্মা, যে আত্মার কথা ভাবি আমাকে কয়েকদিন আগে বলেছিল। আমি ভয়ে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে গেলাম। কিছুক্ষণ পর অভ্র ছুটে এসে আমাকে কোলে তুলে ঘরে নিয়ে এলো। আমাকে বিছানায় শুয়ে দিয়ে মুখে পানির ছিটা দিতেই আমার জ্ঞান ফিরে আসলো। আমি চোখের সামনে অভ্রকে দেখে জড়িয়ে ধরলাম। অভ্র বলল, আমি বুঝতে পেরেছি এই ঘরে কোনো প্রেতাত্মা আছে। আগামীকালে আমরা গ্রামের বাড়ি চলে যাব, তারপর শহরে নতুন বাসা নিয়ে সেখানেই তোমাকে নিয়ে আসবো। আমি ভয়ে গুটিসুটি মেরে তার বুকে লুকিয়ে রইলাম। সম্মানিত দর্শক, আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।